ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক। রাশেদ খান মেনন 5 দিনের রিমান্ডে। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত। উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগে যত টাকা নিতেন ডক্টর দীপুমণি। বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু, পানিবন্দী 9 লাখ পরিবার। সতর্কতা ছাড়া পানি ছাড়ার বিষয় ভারতের সঙ্গে কথা বলা হবে, সৈয়দা রিজওয়ানা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক। ভারতে যাওয়ার প্রাক্কালে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ শুক্রবার রাত 11টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি বলেন, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি আটক হন। রাশেদ খান মেনন 5 দিনের রিমান্ডে। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার 23 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করা আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকি বলেন, আন্দোলনের সময় গণভবনে 14 দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন ইনুরা ছিলেন। তারা সেখানে যে কোনোভাবে এই আন্দোলন ঠেকানোর কথাও বলেছিলেন। তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন। অপরদিকে মেননের পক্ষের আইনজীবী বলেন, তিনি মেনন অসুস্থ, তাকে রিমান্ডে না নিয়ে জামিন দেন, তার চিকিৎসা দরকার। প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারান টানা 15 বছর ক্ষমতায় থাকা হাসিনা। এরপর তিনি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লিতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স 24। এতে বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশের সাবেক স্বৈরশাসক একরকম অচল অবস্থার মধ্যে পড়েছেন। কেননা বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের একটি দল। তারা জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখবে। হাসিনা সরকার উৎখাতে 450 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বেশিরভাগ মানুষই পুলিশের গুলিতে প্রাণ হারান। বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে বলেছেন, হাসিনার সাথে সাথে তার মন্ত্রীদেরও কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে ভারত কূটনৈতিকভাবে চাপে পড়েছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগে যত টাকা নিতেন দীপুমণি। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের 3 বারের মন্ত্রী ও 1 বার সংসদ সদস্য ডাক্তার দীপুমণির ইচ্ছার বিরুদ্ধে হওয়ার সুযোগ ছিল না। তদবির করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা বিভাগ উচ্চ পদস্থ কর্মকর্তাদের চাঁদপুরে চলে আসতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন, এমন অভিযোগ এখন সংশ্লিষ্টদের মুখে মুখে। দীপুমণি গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। বিগত সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় এবং চতুর্থ মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। এসব পদ পদবি পেয়ে গত প্রায় 16 বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি। তারা ছিলেন অনেকটা সংখ্যালঘুর মতো। দীপুমণির দুর্নীতি ও অপকর্মের মূল সহযোগী ছিলেন তার ভাই JR ওয়াদুদ টিপু। এই টিপুর নেতৃত্বে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিন্ডিকেট গড়ে তোলা হয়। চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি এখন রিমান্ডে আছেন। তবে তার ভাই টিপু ও রতন কুমার এখন পলাতক।
দীপুমণির টাকার মেশিন ছিলেন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম। তার মাধ্যমে চাঁদপুরের বালুমহাল থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেন দীপুমণি ও তার ভাই। আওয়ামী লীগ সরকারের পতন হলে চোরা সেলিম ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে মারা যান। চোরা সেলিমের মৃত্যু নিয়ে চাঁদপুরে নানা আলোচনা আছে। অনেকেই ইঙ্গিত করেছে দুর্নীতির পার্টনার চোরা সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে হত্যা করা হয়েছে, যাতে দীপুমণি বা তার ভাইয়ের অবৈধ টাকার সাক্ষী না থাকে। এদিকে দীপুমণির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শিক্ষামন্ত্রী দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি 5টি সরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন। ওই সময় তদবিরের জন্য চাঁদপুরেও চলে আসতে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শিক্ষা খাতে ঘুষ দুর্নীতির বিষয় টিপু ছাড়াও স্থানীয়ভাবে দেখতেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে রতন কুমার মজুমদারকে পুনঃ পুরানবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ চলমান রাখতেন। যদিও সর্বশেষ মহিবুল হাসান নওফেল শিক্ষামন্ত্রী হয়েও ওই পরিপত্রটি বাতিল করে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কিছু না হয়েও অঘোষিতভাবে দীপুমণির ভাই জে.আর. ওয়াদুদ টিপু ও রতন কুমার মজুমদার মিলে সব বদলি, নিয়োগ সহ মন্ত্রণালয়ের নানা কার্যক্রম পরিচালনা করতেন। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনেও বিশাল ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এ দুজন। এদের ভয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা তটস্থ থাকতেন, জানান এক কলেজ শিক্ষক। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে হওয়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন, এমন অভিযোগ এখন সংশ্লিষ্টদের মুখে মুখে। এছাড়া শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। তার সময় শিক্ষা খাতে ঘুষ দুর্নীতি ছিল ওপেন সিক্রেট। মন্ত্রীর বিভিন্ন কাজে বিতর্কের শুরুর এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তার তৎকালীন একজন সচিব। এছাড়া নিজ থেকে চলে যান তার একান্ত সচিবও। বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু, পানিবন্দী 9 লাখ পরিবার। বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে 8,87,629টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যায় কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 3 জন, চট্টগ্রামে 2 জন, ফেনীতে 1 জন, নোয়াখালীতে 1 জন, লক্ষ্মীপুরে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মানুষ মারা গেছেন। মোহাম্মদ কামরুল হাসান বলেন, দেশে 11টি জেলা বন্যা কবলিত। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে তিনি আরো বলেন, জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ, আর 8,87,629টি পরিবার পানিবন্দী। সতর্কতা ছাড়া পানি ছাড়ার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলা হবে বললেন সৈয়দা রিজওয়ানা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্মিলিতভাবে সর্বশক্তি দিয়ে কাজ করছে। সবার সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। শুক্রবার 23 আগস্ট হবিগঞ্জ জেলার সদর উপজেলা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ভারতের উজান থেকে সতর্কতা ছাড়া পানি ছাড়া নিয়ে কথা বলা হবে। উজান থেকে আসা পলির সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হবে। অবৈধভাবে ড্রেজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণে সব বেড়িবাঁধ যথাসময় মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সব কাজে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্পৃক্ত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।